আমাদের সাথে যুক্ত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খালিলি। জনাব মাসুমুর রহমান খালিলি, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ঈদের দিনেও যুদ্ধ বন্ধ হয়নি, এমন মানবেতর কার্যক্রমের বিরুদ্ধে কেন সোচ্চার নয় বিশ্ব? ঈদের দিনটা হচ্ছে মুসলিম দুনিয়ার জন্যই ঈদের দিন, কিন্তু এখানে আক্রমণকারী পর্যায়ে যারা আছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, তাদের সামনে ঈদের গুরুত্বটা কতটুকু, এটা একটা প্রশ্ন সাপেক্ষ। ঈদের দিনেই ইরানের আইআরজিসির মুখপাত্রকে হত্যা করা হয়েছে, এবং দুই পক্ষ থেকে যে হুমকি এবং পাল্টা হুমকি আসছে এটাও ঠিক ঈদের দিনেই। যেমন ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে হচ্ছে ইরানের সামরিক এবং বেসামরিক নেতৃত্বের সবাইকে এক এক করে হত্যা করা হবে। অন্যদিকে কাউন্টার ইসরায়েল, ইরান থেকে যেটা বলা হয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে ইরানে হামলার সাথে যুক্ত যেসব রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব চলে গেছে, যে পরিস্থিতিটা যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার একটা আশঙ্কা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। এখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ তাদের নিরাপত্তা প্রধান আলী লারজানি এবং প্রথম কাতারের কমান্ডার যারা আছেন, সামরিক কমান্ডার, তাদের উল্লেখযোগ্য একটা অংশ হত্যার শিকার হয়েছে। একইভাবে আমরা যতটুকু শুনতে পাচ্ছি সেটা হচ্ছে নেতানিয়াহু বেঁচে আছে কি বেঁচে নেই, এই বিষয়টা নিয়ে ধোঁয়াশা, এবং অধিকাংশ সূত্র মতে উনি আসলে আর নেই। সেটা যদি সত্যি হয়ে থাকে, এবং এর পাশাপাশি তাদের গুরুত্বপূর্ণ মন্ত্রী বেন গাভির এবং তার পরিবার আহত, কেউ কেউ বলছেন যে উনিও বেঁচে আছেন কিনা সন্দেহ আছে। এই যে পরিস্থিতি, তার মানে নেতৃত্বকে টার্গেট করা ইসরায়েল এবং ইরান দুই পক্ষের ক্ষেত্রেই, এই নেতৃত্বকে টার্গেট করার বিষয়টা হচ্ছে যুদ্ধ স্বাভাবিকভাবে নানান জটিলতা তৈরি হয়ে এটা বিস্তৃত হয়ে যায়। তো ফলে এখানে ঈদের দিন আক্রমণ হবে হবে না, এই বিষয়টা খুব বড় আর থাকছে না। সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা আন্তর্জাতিক ইহুদি কনভেনশনের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে যে ইরানের পক্ষ থেকে হামলা করা হয়েছে, এটার জন্য তাদের সহানুভূতি জানানো হয়েছে। তার মানে হচ্ছে বলতে ইসরায়েলের চাই পক্ষ যে থেকে। মধ্যপ্রাচ্যের দেশগুলো তো সরাসরি যুদ্ধে জড়িত নয়, কিন্তু তাদেরও হামলার শিকার হতে হচ্ছে। এর দায় কে নেবে আসলে? হ্যাঁ, দায়টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে কি, এর দায় কে নেবে, কেন তারা আক্রান্ত হচ্ছে? আক্রান্ত হওয়ার দুইটা কারণ। প্রত্যেকটা দেশেই আক্রমণকারী হিসেবে যে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, তাদের ঘাঁটি রয়েছে, এবং এইসব ঘাঁটি এবং তাদের যে সামরিক স্থাপনা আছে, ওই স্থাপনা এবং ঘাঁটি ইসরায়েলে ইরানে আক্রমণ করার জন্য ব্যবহার করা হয়েছে। স্বাভাবিকভাবেই ইরান বলছে তার পাল্টা আক্রমণ করা। অন্যদিকে এইসব রাষ্ট্রগুলো গ্রেটার ইয়েতে দেখা যায় যে যুক্তরাষ্ট্রের এলাই, এবং যুক্তরাষ্ট্র যেহেতু সর্বব্যাপী ইসরায়েল সহ আক্রমণকারীর ভূমিকা আছে, সেহেতু ইরান মনে করতেছে যে তার কাউন্টার অ্যাটাকটা শুধুমাত্র ইসরায়েল অথবা ইসরায়েলে না, আমেরিকান স্বার্থ যেখানেই আছে, সেটা যদি প্রতিবেশী দেশগুলোতে হয়, ওখানেও পাল্টা প্রতিশোধ নিতে হবে। এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু এই রাষ্ট্রগুলো আক্রান্ত হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে সামনের পরিস্থিতিটা আরো অবনতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। যেমন ইরানের যে গ্যাস ক্ষেত্রে আক্রমণ করার পাল্টা হিসেবে কাতারের গ্যাস ক্ষেত্রে কিন্তু আক্রমণ করা হয়েছে। কাতারে আমরা জানি আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি রয়েছে, কিন্তু কাতার রাষ্ট্রীয়ভাবে ইরানে আক্রমণে কিন্তু অংশগ্রহণ করছে না। ফলে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে এই জায়গাটাতে। তুরস্কের প্রেসিডেন্ট যেটা বলছেন সেটা হচ্ছে কি, ইসরায়েলের নেতানিয়াহু সরকারের যে নীতিটা, এই নীতি কিন্তু এই যুদ্ধ এমন একটা জটিল পরিস্থিতিতে চলে যাওয়ার জন্য দায়ী। তো এটা কি সবকিছু মিলে। জ্বালানি নিয়ে বাংলাদেশ বড় কোনো সংকটে পড়তে পারে, যেহেতু কাতারের হ্যাঁ, এলএনজি জ্বালানি স্টেশনেও নিয়ে। হামলা হয়েছে? হ্যাঁ, জ্বালানি নিয়ে শুধু এখনো পর্যন্ত বাংলাদেশ খুব বড় ধরনের সমস্যার মধ্যে আসে নাই। কারণ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি শিপ অতিক্রম করার জন্য অনুমতি পাওয়ার কারণে বেশ কয়েকটা শিপ কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। যার কারণে খুব নিকট ভবিষ্যতে, মানে কয়েক সপ্তাহের মধ্যে বড় কোনো সংকট হয়তো হবে না। কিন্তু যদি এইভাবে ইরানি তেল ক্ষেত্র এবং গ্যাস ক্ষেত্র এবং কাতার অথবা সৌদি আরবের গ্যাস ক্ষেত্রে যদি অ্যাটাক করা হয় এবং কাউন্টার অ্যাটাক করা হয়, তাহলে সামগ্রিকভাবে বিশ্বব্যাপী যে তেলের প্রবাহ আছে, এটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো ফলে শুধু বাংলাদেশ না, সকল রাষ্ট্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যে তেলের দাম অলরেডি দ্বিগুণ হয়ে গেছে, এবং কেউ খুব আশঙ্কা করতেছে এটা তিন গুণও ছাড়িয়ে যেতে পারে। আর সেটা যদি হয়, তাহলে তো বাংলাদেশ অবশ্যই তার শিকার হবে। আরেকটি বিষয়, মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের যে সংকট, সেটি আসলে কিভাবে মোকাবেলা করতে পারে সরকার? না, এই সংকট আরো প্রবল হবে, কারণ এখন পর্যন্ত যেহেতু বিমান স্বাভাবিক চলাচল করছে না, ওখানে যেসব প্রবাসী বাংলাদেশি শ্রমিক আটকে আছে অথবা বেকার হয়ে গেছে, তারা কিন্তু দেশে ফিরতে পারছে না। যদি যুদ্ধ আরো আগায়,
এবং এই যুদ্ধে যদি আমেরিকান ইসরায়েলের জোটের সাথে কোনো কারণে মধ্যপ্রাচ্যের দুই একটা রাষ্ট্র যদি যুক্ত হয় তাহলে কিন্তু এটা একটা ভয়াল পরিস্থিতি হবে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রবাসী শ্রমিক যারা এবং বাংলাদেশের যে রেমিটেন্স আছে এটার উপর বড়ভাবে প্রভাব ফেলবে। আমরা জানি বাংলাদেশের ইকোনমির একটা ব্যাকবোন হচ্ছে রেমিটেন্স, প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ। এই অর্থের জায়গায় যদি ঘাটতি পড়ে এবং প্রবাসী শ্রমিকরা যদি বেকার হয়ে যায় তাহলে বাংলাদেশের ইকোনমি কিন্তু মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হবে। কারণ বাংলাদেশের ব্যাংকিং খাত অলরেডি একটা বড় ধরনের সংকটের মধ্যে আছে। বাংলাদেশের ব্যাংকের যে টোটাল ডিপোজিট যেটা তার 35%-এর মতো প্রায় অকার্যকর, ঋণ খেলাপি হয়ে গেছে। এই অবস্থায় যদি রেমিটেন্সের উপরে একটা আঘাত পড়ে এবং তেলের দাম, জ্বালানি তেলের দাম যদি বাড়ে এবং সারের দাম যদি বাড়ে তাহলে এটা আমাদের সব ধরনের প্রোডাকশনের উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। জি, জনাব মাসুমুর রহমান খলিলি, এই যুদ্ধটাকে ওয়ার অফ অ্যাট্রিশন বলা হচ্ছে, অর্থাৎ কার স্টক পাইল কত দ্রুত শেষ হবে তার উপর নির্ভর করছে যুদ্ধের দীর্ঘস্থায়ী হওয়ার বিষয়টি। তো আপনি আসলে কি মনে করছেন এই যুদ্ধটি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে এবং দীর্ঘমেয়াদে যে যুদ্ধটি চলে তাহলে আপনি মাত্রই বলছিলেন যে একটা খুব খারাপ প্রভাব পড়বে আমাদের অর্থনীতির উপর এবং অনেক বিশ্বের অনেক দেশের উপর, সেটি আসলে আমাদের জায়গা থেকে অর্থাৎ বাংলাদেশ কিভাবে সেটি মোকাবেলা করবে সেই বিষয়ে কি কোনো ধারণা দিতে পারেন কিনা? প্রথম কথা হচ্ছে কি, আসলে আপনি যুদ্ধাস্ত্রের স্টক ফাইলের যেটা বললেন আর কি, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে এখন আলোচিত হচ্ছে। ইরান এটা হচ্ছে অ্যাসিমেট্রিক ওয়ার কৌশলে তারা নিয়েছে, তার মানে এক ধরনের মোজাইক, তারা তাদের যে সামর্থ্য এটা পুরো ইরানে কিন্তু ছড়িয়ে দিয়েছে, যার কারণে এদের রকেট লঞ্চারের 90% বলা হচ্ছে যে ধ্বংস করা হয়েছে ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে। কিন্তু এরপরও তাদের পাল্টা প্রতিশোধের যে ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র বর্ষণ কিন্তু কমছে না এবং ক্ষয়ক্ষতি দিন দিন কিন্তু বাড়ছে ইসরায়েলে। এবং আমেরিকান স্বার্থ যেটা আছে, অরবিলে যে আমেরিকান ঘাঁটিটা আছে সেই ঘাঁটি থেকে অলমোস্ট ইরানের উপরে বিমান আক্রমণের প্রায় 90 ভাগ চালানো হতো। সেই অরবিল বিমান ঘাঁটি কিন্তু এখন অকেজো হয়ে গেছে, অচল হয়ে গেছে। এমনকি আমেরিকার ডিরেক্ট যে বিমান আক্রমণ সেটাও কিন্তু অনেকটাই বলা গেছে, বলা যায় যে দুর্বল হয়ে গেছে। এটা হচ্ছে আসলে স্টক ফাইলের কথা যে আপনি বললেন তার একটা প্রতিফলন। আর এখন ইরান থেকে খুব বেশি মাত্রায় কিন্তু ক্ষেপণাস্ত্র মারা হচ্ছে না। যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে এগুলো হচ্ছে অত্যন্ত ক্ষমতাধর এবং অত্যাধুনিক, যার কারণে যেসব ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে এর অলমোস্ট প্রায় অর্ধেকের মতোই কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এবং ইসরায়েল যদিও খুব কড়াভাবে তাদের সেন্সরশিপ আরোপ করা আছে প্রচার মাধ্যমে, কিন্তু তাদের ক্ষয়ক্ষতির বিষয়গুলো এখন কিন্তু আড়াল করা যাচ্ছে না। যার কারণে ইসরায়েলে কিন্তু ইসরায়েলি সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ দেখা যাচ্ছে। সেনাবাহিনী তাদেরকে দমন করার জন্য কি দমন, এ, গোলাগুলি করা অথবা লাঠিচার্জ করা এইসব জায়গায় যাচ্ছে। এর পাশাপাশি আমার আমেরিকাও কিন্তু ইরান যুদ্ধের ব্যাপারে যে বিপক্ষ জনমত প্রবল হয়ে গেছে। যেমন ওখানে বলা হচ্ছে 32% এখন কিন্তু এই যুদ্ধকে সমর্থন করছে। অন্যদিকে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের সহানুভূতির একসময় যেখানে ওয়ান থার্ড ছিল ফিলিস্তিনিদের পক্ষে, সেটা এখন অর্ধেকের কম চলে আসছে হচ্ছে কি ইসরায়েলের পক্ষ সমর্থনকারী। এই যে দিকগুলো, এই দিকগুলো কিন্তু এই যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ দিক এবং এটা দীর্ঘস্থায়ী হওয়ার পিছনে কিন্তু একটা রোল প্লে করে। যেমন যদি আমেরিকার জনমত এই যুদ্ধের বিপক্ষে চলে যায় তাহলে স্থল আক্রমণের কথা যেটা বলা হচ্ছে কার্ক দ্বীপ যেটা আছে তেলের, এটা দখল করে ফেলবে। দখল করে একটা ওই হরমুজ প্রণালীকে ছেড়ে দেওয়ার জন্য, এটা মুক্ত করার জন্য একটা চাপ প্রয়োগ করবে। এই জিনিসগুলো কিন্তু বেশ জটিল হয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ জনাব মাসুমুর রহমান খলিলি আমাদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন বিষয়ে আলোকপাত করার জন্য।